নমস্কার, আমি আজ আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার আলোচনার বিষয় দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য মৌর্য এম্পায়ার, মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং পতন এবং তার সঙ্গে অশোকের ধর্ম নিয়ে অনেক কিছু আমি তোমাদেরকে আজকে জানাবো। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের আলোচনার বিষয়। এখানে আমি তোমাদেরকে মোটামুটি 50টা মতো প্রশ্ন আর উত্তর বলবো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো, তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। চলো শুরু করি। প্রথম প্রশ্নের উত্তর দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রথম এবং শেষ শাসকের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ হচ্ছেন বৃহদ্রথ। পরবর্তীকালে সংস্কৃত সাহিত্য এবং ব্রাহ্মণ্য সূত্র অনুসারে চন্দ্রগুপ্তের মা বা পিতামহী মুরার নাম থেকে মৌর্য নামের উৎপত্তি। বৌদ্ধগ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র অনুসারে শাক্য গোষ্ঠীর অন্তর্গত মৌরিয়া গোত্রের মানুষ হলেন চন্দ্রগুপ্ত এবং এই মৌরিয়া গোত্রের মানুষরা ময়ূর সংকুল একটি স্থানে বসবাস করত। পরেরটা দেখো, জৈন গ্রন্থ পরিশিষ্ট পর্বণ অনুসারে চন্দ্রগুপ্ত ময়ূরদের রাজ অধ্যক্ষের ময়ূর পোষকের পুত্র। অনেকে এই দুই কারণে মৌর্য নামের উৎপত্তি হয়েছিল বলে মনে করেন। আবার পরবর্তীকালে সংস্কৃত সাহিত্য এবং ব্রাহ্মণ্য সূত্র অনুসারে চন্দ্রগুপ্তের মা বা পিতামহী মুরার নাম থেকে মৌর্য নামের উৎপত্তি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নোট করে নাও। পরেরটা দেখো, গ্রিক ঐতিহাসিক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে সামান্য বংশজাত হিসাবে উল্লেখ করেছেন। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। গ্রিক ঐতিহাসিক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে সামান্য বংশজাত হিসাবে উল্লেখ করেছেন। পরেরটা দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের পূর্ব সাম্রাজ্যের শাসক সেলুকাস নিকেটরকে পরাজিত করেছিলেন কবে? 303 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, পরেরটা, সিরিয়া রাজা প্রথম অ্যান্টিওকাস বিন্দুসারের কাছে ডেইমেকাস বা ডায়োমিকাস নামক রাজদূতকে প্রেরণ করেছিলেন। পরের কোশ্চেন, মিশরের রাজা টলেমি ফিলাডেলফাস বিন্দুসারের কাছে ডায়োনিসাস নামক রাজদূতকে প্রেরণ করেছিলেন। এটাই আমি তোমাদের আগে বললাম। আচ্ছা, অশোকের রাজ্যাভিষেক হয়েছিল 269 খ্রিস্টপূর্বাব্দে। অবশ্য তিনি সিংহাসন অধিকার করেছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে। এবার দেখো, বৌদ্ধ উপাদান দিব্যবংশ ও মহাবংশ, আবার অনেকে বলেন বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান ও সিংহলী গ্রন্থ মহাবংশ গ্রন্থে অশোককে চণ্ডাশোক বলা হয়েছে। বৌদ্ধ সাহিত্য উপাদান অনুসারে বিন্দুসারের মৃত্যুর পর অশোক সিংহাসন দখলের জন্য গৃহযুদ্ধে তাকে লিপ্ত হতে হয়। তার 99 জন ভাইকে নাকি তিনি হত্যা করেছিলেন, আর এই নৃশংসতার জন্যই অশোককে চণ্ডাশোক বলা হয়েছে। পরেরটা দেখো, শিলালেখগুলিতে অশোকের উপাধি হিসাবে দেবানম প্রিয় প্রিয়দর্শীর উল্লেখ পাওয়া যায়। দেবানম প্রিয় ছিল মৌর্য সম্রাটদের ব্যবহৃত উপাধি। এটা খুব ইম্পর্টেন্ট। দেবানম প্রিয় উপাধি কোন সম্রাটরা ব্যবহার করত? উত্তর হবে মৌর্য সম্রাটরা। অর্থাৎ প্রিয়দর্শী ছিল সম্রাট অশোকের নিজস্ব উপাধি। প্রিয়দর্শী ছিল সম্রাট অশোকের নিজস্ব উপাধি। আচ্ছা, 12 নম্বর দেখো, অশোক যুদ্ধ দ্বারা কেবলমাত্র কলিঙ্গ রাজ্য জয় করেছিলেন। অশোকের ত্রয়োদশ মুখ্য গিরিশাসনে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে। এই গিরিশাসন পাওয়া গেছে শাহবাজ গড়িতে। একদম খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। অশোকের ত্রয়োদশ মুখ্য গিরিশাসনে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা আছে। এই গিরিশাসন পাওয়া গেছে শাহবাজ গড়িতে। পরেটা দেখো, করুবকী ছিলেন অশোকের দ্বিতীয় স্ত্রী। তিনি কলিঙ্গরাজের কন্যা ছিলেন। কারুবকী অশোকের একমাত্র স্ত্রী, যার উল্লেখ আছে লেখতে। 15 নম্বর, অশোকের মাস্কি শিলালিপিতে সর্বপ্রথম অশোক নামের উল্লেখ পাওয়া যায়। মনে রেখো, অশোকের মাস্কি শিলালিপিতে সর্বপ্রথম অশোক নামের উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, অশোক মাস্কি লেখতেই প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন। অশোকের ধম্ম, এটা ভীষণ তোমাদের ইম্পর্টেন্ট। অশোক মাস্কি লেখতে প্রথম ধম্ম শব্দটি ব্যবহার করেছিলেন। শিলালেখগুলির মাধ্যমে অশোক মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গির যে আকাঙ্ক্ষিত রূপের প্রচার করেছিলেন তা ধম্ম নামে অভিহিত। ধম্মের পালনীয় কর্তব্যের মধ্যে ছিল জীবে দয়া ও তাদের আঘাত না করা, মাতা পিতা ও গুরুজনদের প্রতি আনুগত্য প্রভৃতি। আচ্ছা, তারপরে দেখো, সারনাথ স্তম্ভে 32টি শলাকাযুক্ত চক্র খোদিত আছে।
32টি শলাকাযুক্ত চক্র খোদিত আছে সারনাথ স্তম্ভে। সারনাথ স্তম্ভের চূড়ায় হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহের মূর্তি আছে। আচ্ছা, পাটলিপুত্রে বলিদানের জন্য পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন অশোক। বলপূর্বক প্রাণী হত্যা বন্ধ করারও নির্দেশ তিনি দিয়েছিলেন। 20 নম্বর, অশোকের রাজত্বকালে মহেন্দ্রাদিত্য ও সংঘমিত্রা বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য সিংহলে যান। অশোকের শাসনকালে যবন অঞ্চলে গিয়েছিলেন বৌদ্ধ প্রচারক মহারক্ষিত। মনে রেখো, যবন অঞ্চলে গিয়েছিলেন বৌদ্ধ প্রচারক মহারক্ষিত, অন্যদিকে সুবর্ণভূমিতে গিয়েছিলেন সোনা ও উত্তর। আচ্ছা, মেগাস্তিনিস ভারতের দার্শনিকদের ব্রাকমেনিস ও সারমেনিস মানে ব্রাহ্মণ ও শ্রমণ এই দুই ভাগে বিভক্ত করেছিলেন। মৌর্য যুগে মন্ত্রী পরিষদ নামে রাজার একটি পরামর্শ সভা ছিল। এই সভার সদস্যরা মন্ত্রী হতেন না, হতেন অমাত্য। সভার সভ্য সংখ্যা ছিল 12 এবং এরা প্রতি মাসে 1000 পণ বেতন পেতেন। আচ্ছা, মৌর্য যুগে রাজা যাদের সাহায্যে রাজ্য পরিচালনা করতেন তাদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল মন্ত্রীর শ্রেণী। মন্ত্রীরা ছিল সর্বোচ্চ। এদের বেতন ছিল বার্ষিক 48,000 পণ। আচ্ছা, মন্ত্রীরা ছিল সর্বোচ্চ পর্যায়ের অমাত্য। এদের বেতন ছিল বার্ষিক 48,000 পণ। পরেরটা দেখো, মৌর্য যুগে অর্থপদাশুদ্ধ পরীক্ষায় উত্তীর্ণ অমাত্যদের বলা হতো অর্থপদাশুদ্ধ অমাত্য। অর্থের প্রলোভন জয় করা এই শ্রেণীর অমাত্য ছিল সমাহর্তা এবং সন্নিধাতা। পরেরটা দেখো, মৌর্য প্রশাসনের বিচার ব্যবস্থায় নিযুক্ত বিশেষ ধর্মীয় পরীক্ষায় সফল অমাত্যদের বলা হতো ধর্মপদাশুদ্ধ। মৌর্য যুগে রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো সমাহর্তা। মৌর্য যুগে অধ্যক্ষ নামক এক শ্রেণীর রাজকর্মচারী ছিল যাদের সংখ্যা ছিল 32। এই অধ্যক্ষরা নানা বিভাগের দায়িত্ববান ছিলেন, যেমন রথাধ্যক্ষ, খন্নাধ্যক্ষ এবং পণ্যাধ্যক্ষ। আচ্ছা, 29 নাম্বার, মৌর্য যুগে প্রদেশগুলিকে দেশ হিসাবে উল্লেখ করা হতো। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে সাম্রাজ্য 4টি প্রদেশে বিভক্ত ছিল: উত্তরাপথ, দক্ষিণাপথ, অবন্তী, প্রাচ্য। অশোক এর সঙ্গে যুক্ত করেছিলেন কলিঙ্গ প্রদেশ। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট করে নাও। তারপরে দেখো, মৌর্য যুগে 200টি গ্রাম নিয়ে গঠিত জনপদকে বলা হতো খর্বটিক। মধ্যযুগে 200টি গ্রাম নিয়ে গঠিত জনপদকে বলা হতো খর্বটিক। 800টি গ্রাম নিয়ে গঠিত জনপদকে বলা হতো স্থানীয়। মৌর্য শাসন ব্যবস্থায় সর্বনিম্ন একক ছিল গ্রাম। গ্রামের শাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বলা হতো গ্রামিক। গোপ কাদের বলা হতো? মৌর্য যুগে 5 বা 10টি গ্রামের সর্বোচ্চ কর্মচারীকে গোপ বলা হতো। এরা মূলত রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। গোপদের কাজ কি ছিল? কোশ্চেন এলে তোমরা লিখবে যে অপশন থাকবে নিশ্চয়ই, তার মধ্যে অপশনটা হবে যে রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত গোপ। পরেরটা দেখো, মৌর্য যুগের স্থানীয় জনপদের 1/4 অংশের সর্বোচ্চ প্রশাসককে স্থানিক বলা হতো। মৌর্য যুগে গ্রাম শাসন ব্যবস্থার এক স্তরের কর্মচারী ছিল প্রদেশটি। এরা স্থানিকদের উপরের স্তরের রাজকর্মচারী ছিল। তারপরে দেখো, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অশোক দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি অনুসরণ করতেন। আচ্ছা, ব্যবহার সমতা ও দণ্ড সমতা অশোক কর্তৃক প্রবর্তিত দুটো শাসন নীতি। ব্যবহার সমতার অর্থ কি? মনে রেখো, খুব ইম্পর্টেন্ট এটা। ব্যবহার সমতার অর্থ হচ্ছে আইনের কাছে সকলে সমান, আর দণ্ড সমতার অর্থ হচ্ছে এক অপরাধের জন্য সবাই সমান শাস্তি পাবে। এটা তোমরা নোট করে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ধর্মপ্রচারে দায়িত্বপ্রাপ্ত রাজকর্মচারীদের বলা হতো ধর্ম মহামাত্র। ধর্ম মহামাত্রদের দায়িত্ব ছিল অহিংসা ও মৈত্রীর বাণী প্রচার করা এবং এইভাবে ইহলৌকিক ও পারলৌকিক উন্নতি সাধন করা। পঞ্চম শিলালিপি থেকে ধর্ম মহামাত্রদের কাজকর্ম সম্পর্কে জানা যায়, এটা মনে রেখো। আচ্ছা, 37 নাম্বার, মৌর্য যুগের একটি সেচ প্রকল্পের নাম হলো সুদর্শন জলাধার। চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক গুজরাটের জুনাগড়ে এই জলাধারটি নির্মিত হয়েছিল। এই কাজে চন্দ্রগুপ্তকে সাহায্য করেছিল তার প্রাদেশিক শাসক পুষ্যগুপ্ত, এটা মনে রেখো। আচ্ছা, তুষাস্প কি? অশোকের রাজত্বকালে তার সাম্রাজ্যভুক্ত সৌরাষ্ট্রের শাসক ছিলেন তুষাস্প। তুষাস্প কে ছিলেন? অশোকের রাজত্বকালে তার সাম্রাজ্যভুক্ত সৌরাষ্ট্রের শাসক ছিলেন তুষাস্প। মৌর্য যুগে 3টি বন্দর তাম্রলিপ্ত, পূর্ব ভারতের, পশ্চিম ভারতের নর্মদা উপকূলের ভৃগুকচ্ছ এবং সুরপারক। 40 নাম্বার, মৌর্য সাম্রাজ্যের পতনে হরপ্রসাদ শাস্ত্রীর যে বক্তব্য সেটাকে খণ্ডন করেছেন হেমচন্দ্র রায়চৌধুরী। তারপরে দেখো, মৌর্য স্থাপত্যের উদাহরণ বরাবর পর্বতের চৈত্যগৃহ এবং সুদামা গুহা সংলগ্ন চৈত্যগৃহ।
মৌর্য ভাস্কর্যের উদাহরণ হচ্ছে সারনাথের অশোক স্তম্ভ এবং ধৈলির হাতি। 42 নাম্বার, চন্দ্রগুপ্ত মৌর্য রাজস্ব স্বরূপ প্রজাদের কাছ থেকে ভাগ কি ভূমিকর, আর হচ্ছে বলি হচ্ছে এক বিশেষ ধরনের কর যা জমি থেকে আদায় করা হতো। কর্মচারীদের বেতন প্রদানের উদ্দেশ্যে এই 2 কর আদায় করা হতো। তারপরেটা দেখো, চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থায় 18টি উচ্চপদ ছিল, এগুলিকে তীর্থ বলা হতো। পরেরটা দেখো, চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্য ছিলেন মণ্ডল তত্ত্বের প্রবক্তা। এটা খুব ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্য ছিলেন মণ্ডল তত্ত্বর প্রবক্তা। 45 নাম্বার দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং ধর্মের নিয়ম অনুযায়ী সিংহাসন ত্যাগ করেন এবং মহীশূরের শ্রাবণ বেলগোলা নামক স্থানে অনশনে দেহত্যাগ করেন। তোমরা এটা অবশ্যই নোট করে নাও। তারপরে দেখো, অমিত্রঘাত উপাধি ধারণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার। খুব ইম্পর্টেন্ট, অমিত্রঘাত কার উপাধি? বিন্দুসারের। তারপরে 47 নাম্বার, অজাশত্রুর পুত্র উদয়ীন পাটলিপুত্র নগরী নির্মাণ করেছিলেন। গার্গী সংহিতা ও বায়ুপুরাণ অনুসারে আনুমানিক 456 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট। অজাশত্রুর পুত্র উদয়ীন পাটলিপুত্র নগরী নির্মাণ করেছিলেন। গার্গী সংহিতা বায়ুপুরাণ অনুসারে আনুমানিক 456 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। পরেরটা দেখি, কাকবর্ণ তার রাজত্বকালে মগধের রাজধানী বৈশালী থেকে পাটলিপুত্রে পাকাপাকিভাবে স্থানান্তরিত করেছিলেন। আচ্ছা, এবার দেখো 49 নাম্বার, অশোক কলিঙ্গ জয়ের পর কলিঙ্গের গৌরব ভুলুণ্ঠিত হয়েছিল। কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অনুগত হয়েছিল। আচ্ছা, এই রাজধানী ছিল তোষালী, মনে রেখো। অশোক এই যুদ্ধের পর 2টি বিশেষ কলিঙ্গ লেখ প্রকাশ করেন। তারই একটিতে তিনি ঘোষণা করেন যে সকল মানুষই আমার সন্তান। মনে রেখো, অশোক বলেছিলেন সকল মানুষই আমার সন্তান। একটি কলিঙ্গ লেখতে তিনি এটা প্রকাশ করেছিলেন। 50 নাম্বার, কোশাম্বীর মতে অশোকের সময় মৌর্য রাষ্ট্রের একটি দৃঢ় শ্রেণীর ভিত্তি রচিত হয়েছিল। পরেরটা, অশোকের ধম্মে তিনি কতগুলি নৈতিক বিধি এবং সদাচারের কথা তুলে ধরেছেন। সেগুলি হলো পিতামাতার প্রতি আনুগত্য, মানুষের প্রতি শ্রদ্ধা, দুস্থ দাস ও ভৃত্যের প্রতি সহানুভূতি, জীব হত্যা না করা, পরধর্ম সহিষ্ণুতা প্রভৃতি। এবার দেখো, ভারতের দক্ষিণাংশে সিংহল ছিল অশোকের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। অবশ্যই মনে রেখো, ভারতের দক্ষিণাংশে সিংহল ছিল অশোকের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। রাজর্ষি কাকে বলা হয়? রাজর্ষি বলা হয় অশোককে। কলিঙ্গ যুদ্ধের পর মানুষের সেবার জন্য তিনি সিংহাসন ত্যাগ করে পথের ধুলোয় নেমে এসেছিলেন। আচ্ছা, 54 নাম্বার, অশোক ভারতের বাইরে সিংহল, ব্যাকট্রিয়া, সিরিয়া, মিশর, ম্যাসিডোনিয়া, কাইরেনি প্রভৃতি দেশে ধর্মদূত পাঠিয়েছিলেন। এই দেশগুলোর নামগুলো তোমরা মনে রেখো। এবার দেখো, দেবানাংপিয় প্রিয়দোষী সম্রাট অশোক তিনি ঘোষণা করেছিলেন সকল মানুষ আমার সন্তান। উড়িষ্যার ধৌলিতে প্রাপ্ত শিলালিপিতে এই মহান বাক্যটি খোদিত আছে। 56 নাম্বার, দেশে বিদেশে ধর্মপ্রচারের জন্য অশোক নিজ পুত্র মহেন্দ্র, কন্যা সংঘমিত্রাকে সিংহলে, পুত্র কনালকে মধ্য এশিয়ায়, বৌদ্ধ ভিক্ষুক মাঝঝান্ডিকে পাঞ্জাব ও কাশ্মীরে, মজ্ঝিমকে নেপালে, মহাধর্ম রক্ষিতকে মহারাষ্ট্রে, মহাদেবকে মহীশূর প্রভৃতি স্থানে প্রেরণ করেন। এটা তোমরা নোট করে নিও। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে অশোকের শিলালিপি সমূহ পাঠোদ্ধার করেন। এটা খুব ইম্পর্টেন্ট। এবং তাকে সাহায্য করেছিলেন ল্যাসেন, মরিস ও ফ্যানেহা। অশোকের শিলালিপি প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ। এটা অবশ্যই মনে রেখো, অশোকের শিলালিপি প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ। আজকে আমি তোমাদেরকে প্রায় 57টা মতো প্রশ্ন উত্তর জানালাম এবং এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এগুলো অবশ্যই খুব ভালো করে নোট করে নিও আর খুব ভালোভাবে পড়ো। আর আমি আবার তাহলে আমার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আমার ভিডিও দেখতে থেকো আর তোমরা তাহলে অনেক কিছু জানতে পারবে। আমার সঙ্গে থেকো।